এই অসহায় ইতিম আকবরকে কোনো মেয়ে পছন্দই করতো না। অনেক কষ্টের পর বেচারা এই সুন্দরী মেয়ের সাথে রিলেশন করে। তবে মেয়েটি তাকে ছেঁকা দিয়ে কোটিপতি ছেলেকে বিয়ে করে। এদিকে গার্লফ্রেন্ডের উপর রাগ করে ছেলেটি গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করে। বাসার ঘরে ছেলেটি তার বউকে স্পর্শ করতে গেলেই কারেন্টের শক খেয়ে খাটের উপর পড়ে এবং বাসার ঘরে খাট ভেঙে যায়। সবাই ভাবে তার মতো পাওয়ারফুল ছেলে হয় না, কারণ বাসার ঘরে খাট ভাঙার রেকর্ডই বা কয়জনের আছে। এদিকে বাসার ঘরের ঘটনার পর ছেলেটি তার বউকে দেখে প্রচুর ভয় পায়। তবে এই ভয় থেকে আস্তে আস্তে তাদের মধ্যে স্পর্শ ছাড়াই ভালোবাসার তৈরি হয়। গাইস, আমি মনে করি পৃথিবীর সব মেয়ের শরীরে এমন কারেন্টের সুপার পাওয়ার থাকুক, যাতে কেউ ভালোবাসা নামে টাইম পাস করে আমাদের বোনদের সর্বনাশ করতে না পারে। যাই হোক, মেয়েটিকে টাচ করলে যে কারেন্টের শক দেয়, এটা মেয়েটির সুপার পাওয়ার নাকি অভিশাপ? তবে কি ছেলেটির ভালোবাসায় মেয়েটি স্বাভাবিক হবে? আবার তাদের সন্তানও কি এই সুপার পাওয়ার পাবে? গল্পটি দেখা শুরু করলে আপনি নিজেই বুঝতে পারবেন গল্পটি কতটা অসাধারণ। এই গল্পটি জুড়ে আছি আমি মুমিন। ওয়েলকাম টু সিনেপাতায়। গল্পের শুরুতে কিছু গুন্ডাদের দেখানো হয়, যারা এই গ্রামের ছোট ছোট মেয়েকে কিডন্যাপ করতে এসেছে। তবে কিডন্যাপ করার সময় চন্দ্র নামের একটি লোক তাদের দেখে ফেলে। সে পরে তাদের আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতে তাদের সর্দার আরো রেগে যায়। তার জন্য সবাই চন্দ্রকে মারতে থাকে। ঠিক তখনই সেখানে চন্দ্রর মেয়ে দামিনী আসে। সে তার বাবাকে মারতে না করে, কিন্তু সর্দার তাদের লোকদের বলে দামিনীকেও গাড়িতে ওঠাতে। চন্দ্র বারবার তার মেয়ে দামিনীকে পালিয়ে যেতে বলে, কিন্তু দামিনী কোথাও যায় না। এরপর যখন দামিনীকে ধরতে গুন্ডারা আসে, তারা দামিনীকে স্পর্শ করার সাথে সাথেই কারেন্টের শক খায়। একে একে প্রায় সবাই দামিনীর স্পর্শে কারেন্টের শক খায়। এর ফলে সেখানে অনেক হইচই শুরু হয়ে যায়। তার জন্য গ্রামের সবাই সেখানে চলে আসে। গ্রামের লোকদের দেখে গুন্ডারা সব মেয়েদের রেখে সেখান থেকে পালিয়ে যায়। চন্দ্র ভাবে তারা হয়তো প্রতিশোধ নিতে আবার ফিরে আসবে। তার জন্য সে দামিনীকে নিয়ে সেই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায়। তখন আমরা জানতে পারি দামিনীর মা অনেক আগেই মারা গেছে। চন্দ্র যে গ্রামে গিয়েছিল সেখানে কোনো হাসপাতাল বা ডাক্তার ছিল না। এতে মানুষ অসুস্থ হলে চিকিৎসার অভাবে মারা যেত। তার জন্য গ্রামের মানুষ মোরলের সাথে ঝগড়া করতে থাকে। তারা বলে, আপনি গ্রামের দায়িত্বে আছেন, অথচ এখন পর্যন্ত একটা হাসপাতাল দিতে পারলেন না। আপনি না পারলে পদত্যাগ করুন। তখন একটি মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। চন্দ্র পরে সেই মেয়েটির চিকিৎসা করতে শুরু করে। তখন আমরা জানতে পারি চন্দ্র আয়ুর্বেদিক ডাক্তার। পরে গ্রামের সবাই তার বিষয়ে জানতে চাইলে চন্দ্র বলে সে যে কোনো একটি গ্রামে হাসপাতাল দেওয়ার জন্য ঘুরতেছে। এটা শুনে মোরল তাকে এই গ্রামেই হাসপাতাল দিতে বলে। তারা চন্দ্রকে থাকার জন্য একটি ঘরও দিতে চায়। অবশেষে চন্দ্র তাদের থাকার জায়গা পেয়ে যায়। এভাবেই কেটে যায় আরো কিছু বছর। একদিন স্কুলের ছেলেরা মল্লী নামের একটি মেয়েকে বিরক্ত করতে থাকে। দূর থেকে সব দামিনী দেখে। পরে সে সেখানে আসে। তারপর আর কি, আপনারা তো জানেনই, দামিনীকে স্পর্শ করা মাত্রই কারেন্টের শক। এভাবে দামিনী সেদিন মল্লীকে বাঁচায়। স্কুলের দামিনী আর মল্লীর কোনো বন্ধু ছিল না, তার জন্য তারা দুজনেই বন্ধু হয়ে যায়। দামিনীর বিষয়টি সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে পড়ে। মল্লীর মা তাকে দামিনীর সাথে ঘুরতে নিষেধ করে, কিন্তু মল্লী তার মায়ের কথা শোনে না। এদিকে চন্দ্র অনেকবার তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার তার চিকিৎসা করতে পারে না। এতে বেচারা চন্দ্র হতাশ হয়ে পড়ে। পরের সিনে অন্য গ্রামের মোরলকে দেখি। তার 3 ছেলে। বড় 2 ছেলে সবসময় ঝগড়া করত। তারা দুজনেই বিবাহিত এবং তাদের সন্তানও ছিল। মোরলের 3য় ছেলে তখনও বিয়ে করেনি। এভাবে কয়েক বছর কেটে যায়। গ্রামের মোরল হঠাৎ মারা যান। তার শেষ ইচ্ছা হলো তার 2 ছেলে যেন একসাথে মিলেমিশে থাকে। এবার আমরা মোরলের নাতি আদিকে দেখি। আদি তার দাদার মতোই গ্রামের মোরল হতে চায়। তার জন্য সে একটি রাজনৈতিক দল গঠন করে। তবে গ্রামের মানুষ কেউ আদিকে সাপোর্ট করে না। তাদের গ্রামের বর্তমান মোরল হলো দুর্নীতিবাজ এবং তার একটি চালের কল আছে। আদির চাচাতো ভাই আবার গ্রামের মোরলকে সাপোর্ট করে। তাদের বাবাদের মতো তারাও একে অপরকে সহ্য করতে পারে না। একদিন এক উকিল আদির বাড়িতে আসে এবং তার দাদার উইল পড়ে শোনাতে থাকে। আদির বাবা এবং তার কাকা সবসময় ঝগড়া করত, তাই আদির দাদা তাদের নামে কিছুই লিখে দেয়নি। তার 2 নাতির মধ্যে যে সর্বপ্রথম বংশধর উপহার দিতে পারবে সেই 80 একর জমির মালিক হবে। এই কথা শুনে আদির বাবা ও কাকা খুব রেগে যায়। এই বাড়িতে সবাই একসাথে থাকলেও তাদের মধ্যে কোনো মিল ছিল না। শুধু আদির মা এবং তার কাকিমার মধ্যে সম্পর্কটা কিছুটা ভালো ছিল। পরের দিন আদির চাচাতো ভাই সপ্তাগিরি একটি রাজস্থানী মেয়ে বিয়ে করে বাড়িতে আনে। পরে সে তার মায়ের সাথে তার পরিচয় করিয়ে দেয়, কিন্তু তার মা যখন জানতে পারে মেয়েটি প্রেগন্যান্ট, এটা শুনে তার মা সপ্তাগিরিকে ঝাড়ু দিয়ে পিটাতে শুরু করে। কিন্তু সপ্তাগিরির বাবা এতে অনেক খুশি হয়। সে বলে, সাবাস বেটা, তুই দারুণ কাজ করেছিস, এখন ওই 80 একর জমির মালিক আমরাই হব। এদিকে আদি জানতে পারে তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। পাত্রের পরিবার তাকে দেখতে এসেছে। গাইস, আদির প্রেমিকাকে দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। আদির চোখে এই মেয়েটি পৃথিবীর সবচেয়ে সুন্দরী। তাকে সে পাগলের মতো ভালোবাসে, কিন্তু আদির কাছে টাকা ছিল না। তার জন্য তার প্রেমিকা অনেক টাকা থাকা ছেলেকে বিয়ে করতে রাজি হয়। এটি দেখে আদি তার প্রেমিকাকে বলে, আমি 1 সপ্তাহের মধ্যে তোর চেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করব। পরের সিন আমরা দামিনীকে দেখি। সে এখন অনেক বড় হয়ে গেছে।
কিন্তু প্রতিদিনই গ্রামবাসীরা ধামিনীর বাবার কাছে কোনো না কোনো বিচার নিয়ে আসে। ধামিনী কখনো একে কারেন্টের শক দিয়েছে, তো কখনো ওকে কারেন্টের শক দিয়েছে। ধামিনী যেখানে যায় তার আশেপাশে কেউ থাকে না, কেউ তার বন্ধু হয় না, এমনকি তার সাথে কথাও কেউ বলে না। গ্রামের মোড়ল বলে, দেখো চন্দ্র, আমরা তোমার মেয়েকে আর সহ্য করতে পারছি না। যেখান থেকেই তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসুক তুমি রাজি হয়ে যাবে। আসলে দামিনীকে দেখতে অনেক ছেলে এসেছে, কিন্তু তার গোপন কথা শুনে সবাই ভয়ে পালিয়ে যায়। এদিকে আদি তার ছোট কাকার সাথে বিয়ের জন্য মেয়ে খুঁজতে বের হয়, কিন্তু তার কোনো মেয়েই পছন্দ হয় না। সে সব মেয়েকে রিজেক্ট করে দেয়। তবে গাইস, ওই কাইল্লা মডুরে কিভাবে পছন্দ হয়েছিল? আদি একদিন দামিনীর গ্রামে আসে। তখন গ্রামের সবাই দামিনীকে ধরার চেষ্টা করে, কারণ সে ভুলবশত আবারও কাউকে কারেন্টের ঝটকা দিয়েছে। ঝটকার কথা বলতেই আমার ডক্টর ঝটকার কথা মনে পড়ে গেল। আমি কনফার্ম দামিনী ডক্টর ঝটকার কোনো নতুন আবিষ্কার, কারণ ডক্টর ঝটকা ছাড়া এমন আবিষ্কার নাসা পারবে না। দামিনীকে প্রথম দেখাতেই আদি প্রেমে পড়ে যায়। এদিকে দামিনীর ছবি দিয়ে গ্রামে অনেক পোস্টার লাগানো ছিল যে সাবধান, তার থেকে দূরত্ব বজায় রাখুন, সে কারেন্টের শক দেয়। কিন্তু আদি এবং তার কাকা এই পোস্টারগুলো খেয়াল করে না। আদি তার কাকাকে বলে, আমি এই মেয়েটিকে বিয়ে করব। পরদিন এক পুরোহিত দামিনীর বাবাকে ফোন দিয়ে বলে একটি ছেলে তার মেয়েকে বিয়ে করতে চায় এবং তারা আগামীকাল তাকে দেখতে আসবে। এই খবর শুনে গ্রামবাসীরা আনন্দে পাগল হয়ে যায়, কারণ তারা অবশেষে দামিনীর হাত থেকে মুক্তি পাবে। মোড়ল চন্দ্রকে বলে, কোন অবস্থাতেই এই প্রস্তাব ফিরিয়ে দিবে না, বিয়েতে আমরা সাহায্য করব, যত তাড়াতাড়ি সম্ভব দামিনীর বিয়ে দাও। ছেলেপক্ষকে এখনই দামিনীর ব্যাপারে কিছু বলার দরকার নেই। গ্রামবাসীরা তখন গোপন মিশনে নেমে পড়ে। ছেলের বাড়ির মানুষ যেন দামিনীর গোপন কথা জানতে না পারে, তার জন্য দামিনীর পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। এরপর আদি পরিবার নিয়ে যখন দামিনীর বাড়িতে আসে, গ্রামের সবাই ঢাক ঢোল বাজিয়ে তাকে স্বাগতম জানায়। এটা দেখে আদি এবং তার পরিবার অনেক খুশি হয়। গ্রামবাসীদের আনন্দ করার কারণ হলো তাদের আর ভয়ে ভয়ে থাকতে হবে না, এটা ভেবে যে কখন দামিনী এসে তাদের ঝটকা দেয়। আদি দামিনীকে দেখে অনেক খুশি হয়। সে ভাবে, আমি যদি এই মেয়েটিকে বিয়ে করতে পারি তবে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ হবে না। মামা, তুমি ভাগ্যবান নাকি ভাগ্যবতী সেটা বাসার করে টের পাবে। দামিনী আদিকে এক পাশে ডেকে নিয়ে তার নিজের গোপন কথা বলার চেষ্টা করে, কিন্তু বাবার কথা ভেবে সে আদিকে সত্যিটা বলতে পারে না। আদি বলে, আরে পাগলি, এত তারা কিসের? বিয়ের পর একে অপরকে জানার জন্য অনেক সময় পাবো, তখন সব কথা হবে। আদি যৌতুক নিতে চায় না, কিন্তু আদির ছোট কাকা 25 লাখ টাকা যৌতুক চায়। মোড়ল বলে, চন্দ্র, আমরা তোমাকে টাকার ব্যবস্থা করে দিব, যৌতুক নিয়ে একদমই চিন্তা করো না। তারপর থেকে আদি এবং দামিনী ফোনে কথা বলতে শুরু করে। দামিনী ধীরে ধীরে আদিকে পছন্দ করতে শুরু করে। এদিকে দামিনীর একমাত্র বন্ধু মল্লিকে দেখি, সে বর্তমানে প্রেগন্যান্ট। তবু সে সময় পেলেই দামিনীর সাথে দেখা করতে আসে। একদিন দামিনী আদিকে বলে, আন্টি পরানোর সময় তুমি কি আমাকে স্পর্শ না করে আন্টি পরাতে পারবে? এটা শুনে আদি অবাক হলেও তার কাকা বলে, এর মানে দামিনী অত্যন্ত পবিত্র মেয়ে, সে বিয়ের পরই তোমাকে স্পর্শ করতে চায়, তার আগে নয়। তোমার তো খুশি হওয়ার কথা বাতিজা, তুমি এমন পবিত্র মেয়ে পেয়েছ। পরের দিন এঙ্গেজমেন্ট। দামিনী, তার বাবা এবং গ্রামবাসীরা অনেক টেনশনে আছে। তারা ভাবতে থাকে কখন আদি দামিনীকে স্পর্শ করবে আর সোজা ডক্টর ঝটকার ল্যাবে গিয়ে পড়বে। তবে আদি স্পর্শ না করে দামিনীকে আন্টি পরায়। আদি এক তামিল ফটোগ্রাফারকে ভাড়া করে এনেছে, সে এঙ্গেজমেন্ট থেকে বিয়ে পর্যন্ত ছবি তোলার কাজ করবে। এরপর শুরু হয় প্রি ওয়েডিং শুট। ফটোগ্রাফার আদি এবং দামিনীকে কাছাকাছি আসতে বলে যাতে ভালো ছবি তোলা যায়। তবে কোনো না কোনো অজুহাতে গ্রামবাসীরা এসে তাদের আলাদা করে দেয়। তারা কোনোভাবেই চায় না দামিনীকে কেউ স্পর্শ করুক। কিন্তু দুর্ঘটনাবশত আদি দামিনীকে হালকা স্পর্শ করে। তখন সে একটু কারেন্টের শক অনুভব করে। আদি তার কাকাকে বিষয়টি বলে। কাকা হেসে বলে, বাতিজা, তোমাদের দুজনের সম্পর্ক মনে হয় 7 জন্মের, তার জন্য তোমাদের এমন ফিল হচ্ছে। এটা শুনে তো আদি অনেক খুশি হয়। অবশেষে তাদের বিয়ের দিন চলে আসে। আদি দামিনীকে মঙ্গলসূত্র পরাবে। এটা দেখে গ্রামবাসীদের টেনশন আরো বেড়ে যায়। আদি মঙ্গলসূত্র পরানোর সময় দামিনীকে স্পর্শ করলেই কারেন্টের ঝটকা লাগে। তখন মল্লির মা ক্যামেরাম্যানকে বকাঝকা করে বলে, তোমার তার সব জায়গায় ছড়িয়ে আছে, তার জন্য এমনটা হয়েছে, এগুলো তাড়াতাড়ি ঠিক করো। এরপর শুরু হয় 7 পাক ঘোরার অনুষ্ঠান। বরগণে একে অপরের আঙুল ধরে ঘুরতে হবে, কিন্তু আশ্চর্যজনক ভাবে এবার আদি কোনো শখ খায় না। এটা দেখে গ্রামবাসীরা অনেক অবাক হয়, তবু গ্রামবাসীরা অনেক খুশি হয়, কারণ অবশেষে তাদের দামিনীর ঝটকার খেতে হবে না। দামিনীর বাবা আদিকে সত্যিটা বলতে শুরু করে। তবে সে যখন কথাগুলো বলছিল আদি তখন প্রস্রাব করতে যায়, যার ফলে আদি দামিনীর সত্যিটা আর জানতে পারে না। এদিকে তামিল ফটোগ্রাফার দেয়ালে দামিনীর একটি পোস্টার দেখতে পায়, কিন্তু পোস্টারে লেখা ছিল তেলুগু ভাষায়, আর সে তো তামিল ভাষা জানে। পরে সে গুগলে সার্চ দিয়ে তেলুগু থেকে তামিল লেখায় অনুবাদ করে। অনুবাদ করে দামিনীর গোপন কথা জেনে সে তো পুরো হতবাক, শিহরিত, আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে গ্রামবাসীরা তাকে দামিনীর পোস্টার সহ দেখে ফেলে।
তারা ভাবে এই লোকটা তাদের সব প্ল্যানের 12টা বাজিয়ে দেবে। তার জন্য তারা ফটোগ্রাফারকে দৌড়াতে থাকে। অবশেষে তারা তাকে ধরে ফেলে। পরে তারা পোস্টারটি নেওয়ার চেষ্টা করলে পোস্টারটি ছিঁড়ে 2 টুকরা হয়ে যায়। ফটোগ্রাফারের হাতে শুধু লেখার অংশটুকু থাকে। দামিনীর ছবি সহ অংশটি নিচে পড়ে যায়। সে দ্রুত ধরে কাগজটি আদির বন্ধুর হাতে দিয়ে বলে এটি আদিকে দিতে। ছেলেটি পোস্টারের টুকরোটি আদিকে দেয়। আদি সেটা না পড়েই একপাশে রেখে দেয় এবং পরে সে সেটা পড়তে ভুলে যায়। এরপর আদি বাসার ঘরে যায়। আদি তার কাছে আসার চেষ্টা করে। এতে দামিনী ভীষণ নার্ভাস হয়ে পড়ে। আদি তাকে টাচ করতে যায় আর দামিনী শুধু পিছিয়ে যায়। এটা দেখে আদি আরো রোমান্টিক ভাবে তাকে টাচ করতে যায়। দামিনী বলে কে শুনে কার কথা। আদি টাচ করার সাথে সাথে কারেন্টের শকের কারণে ছিটকে গিয়ে পড়ে এবং তাদের বাসার ঘরে খাটটি ভেঙে চুরমার হয়ে যায়। যারা বাসার ঘরে খাট ভাঙতে চান তাদের জন্য এমন বউ দরকার। কি ঘটলো বিষয়টি বোঝানোর জন্য দামিনী তাকে আবার স্পর্শ করে আর আদি আবারও কারেন্টের শক খায়। তখন আদি বলে এবার তো আসল কাহিনী বলো। তবে দামিনী বলার আগে আদি পোস্টারের সেই টুকরোটি পায় আর সেটা পরে সে বুঝতে পারে যাই। ঠিক সেই মুহূর্তে আদির ছোট কাকা ফোন করে বলে ভাতিজা এত শব্দ করো কেন? বাইরে পর্যন্ত শব্দ শোনা যায়, নিজেকে একটু সামলাও। সকালে আদির পরিবার জানতে পারে আদি রাতে খাট ভেঙে ফেলেছে। এদিকে আদি দামিনীকে দেখলে ভয়ে থরথর করে কাঁপে। তার সব ঘটনা মনে পড়তে থাকে। স্পর্শ না করে আংটি পরানো আর গ্রামবাসীদের অতিরিক্ত খাতিরদারি। আদি বুঝতে পারে গ্রামবাসীরা দামিনীর হাত থেকে রক্ষা পেতে এইসব করেছে। আদি দ্রুত তার ছোট কাকার কাছে গিয়ে ঘটনাটি বলে। কাকা বলে ভাতিজা দামিনীর বাবা তোমার সাথে অনেকবার এ বিষয়ে কথা বলতে চেয়েছে, কিন্তু তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনোনি। আসলে দামিনীর বাবা তাকে অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু আদি তো শুধু দামিনীকে নিয়ে ব্যস্ত ছিল। এদিকে দামিনী দেখে আদির বাবা এবং কাকা একে অপরের সাথে ঠিক মতো কথা বলে না। বিষয়টি দামিনীর শাশুড়ির কাছে জানতে চাইলে সেও কিছু বলে না। দামিনী ভাবে হয়তো তাদের স্ত্রীদের উপর তারা রেগে আছে, তার কারণে তারা দুজন একসাথে বসে মদ খেতেছে, কিন্তু বাকি সময় কথা বলে না। দামিনী রোমান্টিক পরিবেশ তৈরি করার জন্য তার শাশুড়িদের হাতে মেহেদি লাগিয়ে দেয়। হাতে মেহেদির কারণে তারা নিজের হাতে ভাত খেতে পারবে না। এটা দেখে তাদের স্বামীরা যেন তাদের খাইয়ে দেয়। ওইদিকে তো তারা দুজন একসাথে বসে মদ খেতেছে। এদিকে আদি বাড়ি ফিরে আসে। তার মা ও কাকিমার হাতে মেহেদি লাগানো দেখে সে নিজের হাতে তাদের খাইয়ে দেয়। এটি দেখে দামিনী খুব খুশি হয়। তারা দুজনে আদিকে চাপ দেয় তার স্ত্রীকেও খাইয়ে দেওয়ার জন্য। এটা শুনে তো আদির 2 বেশি কান্দে উঠে যায়। সে মনে মনে ভাবে নেড়া বেলতলায় একবারই যায়, কিন্তু এদিকে তো তার মা ছেড়ে দেওয়ার লোক নয়। অবশেষে আদি দামিনীকে খাইয়ে দেওয়ার জন্য রাজি হয়। সে ভয়ে ভয়ে দামিনীকে খাইয়ে দেয়, কিন্তু অবাক করার ব্যাপার হলো এবার আদি কোনো শখ খায় না। এটি থেকে আদি আনন্দে পাগল হয়ে যায়। সে ভাবে দামিনী ভালো হয়ে গেল নাকি পাওয়ার কাট হলো। পাশের রাতে সে যেটা করতে পারেনি আজকে রাতে সেটা করার সিদ্ধান্ত নেয়। রাতে দামিনী ঘুমাচ্ছিল। আদি তার দিকে তাকিয়ে একটি রোমান্টিক মুডে চলে আসে। সে ভাবে আজ হয়তো সব ঠিক হয়ে গেছে। এটা ভেবে যেই মুহূর্তে দামিনীকে আবার স্পর্শ করে সাথে সাথে আবার কারেন্টের শক খায়। পরের দিন থেকে আদি দামিনীকে দেখে ভয় পেতে থাকে। আদির বাবা মা এসে আদিকে বলে দামিনীকে নিয়ে একটু মন্দিরে যেতে। আদি বেচারা তো মাইনকা চিপায় পড়ে যায়। পরে সে দামিনীকে বাইকে না নিয়ে একটি অটো রিক্সায় নিয়ে যায়। মন্দিরের কাছে গ্রামের মোড়লের কিছু গুন্ডা ছিল। আদিকে দেখে তারা বলে তুমি মোড়ল হওয়ার জন্য যতবার নির্বাচনে দাঁড়াবে ততবারই তুমি হেরে যাবে। তোমাকে দিয়ে গ্রামের কোনো উন্নয়নমূলক কাজ হবে না। তারা দামিনীর সামনে আদিকে অপমান করছিল। আদি তা মুখ বুঝে সহ্য করে নেয়, কিন্তু দামিনী এটা সহ্য করে না। সে তার স্বামীর অপমানের প্রতিশোধ নিতে চায়। তার জন্য সে আদিকে সেখানে রেখে মুখ ডেকে গুন্ডাদের কাছে যায়। তারপর দামিনী এংরি মোড়ে এসে ধুমধাম মার শুরু করে দেয়। সে ছোটবেলা থেকেই টিভিতে অ্যাকশন মুভি দেখত। সেগুলো দেখে সে ফাইট করার কৌশল শিখেছে। আর তার কাছে তো ইলেকট্রিক শকের সুপার পাওয়ার আছেই। এভাবেই এক তুমুল মারামারি শুরু হয়। দামিনীর এই মারামারি দেখে আদি অনেক খুশি হয়। সে দামিনীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। সে ভাবে দামিনী সত্যি তাকে ভালোবাসে, তার জন্য দামিনী ফাইট করতেছে। আদিও ধীরে ধীরে দামিনীর প্রেমে পড়তে থাকে, তবে সে তাকে স্পর্শ করে না। স্পর্শ ছাড়াই সে তাকে মনে মনে ভালোবাসতে থাকে। এদিকে দামিনী আদির দলের জন্য প্রচার শুরু করে। এটি দেখে গ্রামের মোড়ল ভাবে এবার হয়তো আদি জিতে যাবে, কারণ আদির স্ত্রীর জন্য তারা আদির কোনো ক্ষতি করতে পারবে না। আর তার প্রচার পরিবেশ বদলে দিচ্ছে। আদির ভাই সপ্তগিরি মোড়ল হতে চায়, তাই মোড়ল সপ্তগিরিকে ডেকে কিছু টাকা দেয়, যেটা দিয়ে সে তার স্ত্রীর জন্য একটি স্বাদ অনুষ্ঠান করতে পারবে এবং পুরো গ্রামকে আমন্ত্রণ জানাতে পারবে। আদির বাড়িতে সেই স্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সপ্তগিরির শ্বশুর বাড়ির লোক আসে।
তাদের একজন সপ্তগিরির স্ত্রীকে জড়িয়ে ধরে। পরে সে সপ্তগিরির সাথে তর্ক শুরু করে। সে বলে, তুমি এখন আমার টাকা দেওনি, আমার টাকা কবে দিবে? সপ্তগিরি বলে, ভাই আমার কাছে এখন টাকা নেই, আমি পরে টাকা দিয়ে দেব, তবু তুমি এখন ঝামেলা করো না। সেই মুহূর্তে এক লোক সবাইকে সত্য বলে। সেখানে বসে থাকা মেয়েটি আসলে সপ্তগিরির স্ত্রী নয়, সে হলো ওই লোকটার স্ত্রী। তার কাছ থেকে সপ্তগিরি টাকার বিনিময়ে এক গর্ভবতী মহিলাকে ভাড়া করে এনেছে। এরা শুনে গ্রামবাসীরা সপ্তগিরিকে গালিগালাজ করতে থাকে। গ্রামের মানুষগুলো ভাবতেও পারেনি জমির জন্য সপ্তগিরি এত জঘন্য কাজ করবে। আদি তার ভাইকে বাঁচাতে এগিয়ে আসে, যার জন্য সেও এই ঝগড়ায় জড়িয়ে পড়ে। রাজস্থানের লোকগুলো এবং সপ্তগিরির ভাড়াটে স্ত্রীর স্বামীর সাথে ফাইট শুরু হয়। ওই মহিলার স্বামী আদিকে আঘাত করতে ছুরি নিয়ে আসে। দামিনী এটা দেখে। পরে সে আদিকে বাঁচাতে গিয়ে হঠাৎ করে তাকে টাচ করে ফেলে। পরে আদি কারেন্টের ঝটকা খেয়ে মাটিতে গিয়ে পড়ে। এই কাহিনী থেকে গ্রামের মোড়ল এবং সবাই বুঝতে পারে বাসরাতে খাট ভাঙার আসল রহস্য এটাই। গ্রামবাসীদের সামনে সত্যিটা প্রকাশ পায়। তবে এসব কিছুর পেছনে গ্রামের মোড়লের হাত ছিল। এদিকে দামিনীও জানতে পারে আদি সম্পত্তি পাওয়ার জন্য তাকে বিয়ে করেছে, সে তাকে ভালোবাসে না। আসলে আদির কাকা আদির সত্যিটা প্রকাশ করে দেয়। তখন দামিনী ও আদির মধ্যে ঝগড়া শুরু হয়। আদি বলে, গ্রামবাসীরা তোমার হাত থেকে বাঁচতে আমার সাথে তোমার বিয়ে দিয়েছে, তুমি তো তোমার সমস্যার কথা আমাকে বলনি। আমি আগে জানলে তোমাকে বিয়ে করতাম না, তোমার পরিবর্তে অন্য মেয়ে আমার স্ত্রী হতো। এসব কথা শুনে দামিনী সহ্য করতে পারে না। পরে সে রাগ করে বাপের বাড়ি চলে যায়। দুজন দুই বাড়িতে মন খারাপ করে বসে থাকে। দামিনী অপেক্ষায় থাকে আদি এসে তাকে নিয়ে যাবে। একদিন আদি এবং তার শ্বশুর মদের আড্ডা দেয়। আদি বলে, আমি দামিনীকে ছাড়া বাঁচবো না, আমি রাগের মাথায় সবকিছু বলেছি, দামিনী কি আমায় ক্ষমা করবে? আর বলুন তো দামিনীর এই সমস্যাটি কিভাবে হলো? সে বলতে শুরু করে, দামিনীর মা যখন গর্ভবতী ছিল, দামিনীর বাবা তাকে হাসপাতালে নিয়ে যাবে। রাস্তার মধ্যে তার প্রসব বেদনা শুরু হয়। তার একটি গাছের নিচে আশ্রয় নেয়। দামিনীর বাবা কাছের একটি গ্রামে গিয়ে এক মহিলাকে ডেকে আনে, কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং সেই গাছে বজ্রপাত হয়। গাছের নিচে থাকার কারণে দামিনীর মা এবং গর্ভের সন্তান দুজনেই মারাত্মক ইলেকট্রিক শক খায়। এরপর তাদের হাসপাতালে নিলে ডাক্তারের অনেক কষ্টের পর দামিনীর জন্ম হয়। তারপর ডাক্তার বলেন, আপনার মেয়েকে কেউ স্পর্শ করলে ইলেকট্রিক শক খাবে, তবে এটি সব সময় ঘটবে না, মানুষের আবেগ বা অনুভূতির উপর নির্ভর করে এটি ঘটবে। সেখানকার নার্স দামিনীকে টাচ করতে ভয় পাচ্ছিল, কিন্তু দামিনীর মা তাকে টাচ করলে সে কোনো শক পেত না। মা যখন দামিনীকে তার বাবার কোলে দেয় তখন বাবাও কোনো শক পায় না। মূল বিষয়টি হলো দামিনীর মা যখন কাছে থাকতো দামিনী নিরাপদ বোধ করত এবং তাকে স্পর্শ করলে কারেন্টের প্রবাহ বন্ধ হয়ে যেত। টানা 10 বছর ধরে দামিনীকে স্পর্শ করে কেউ শক খায়নি। তাই চন্দ্র ভেবেছিল তার মেয়ে হয়তো ভালো হয়ে গেছে। কিন্তু একদিন হঠাৎ দামিনীর মা মারা যায়। মায়ের মৃত্যুর পর অবুঝ দামিনী অঝরে কাঁদে। তার ভেতরের সুপ্ত আবেগগুলো জেগে ওঠে এবং তার শরীরের কারেন্টের পাওয়ার যা কমে গিয়েছিল তা বহুগুণ বেড়ে যায়। এর কিছুদিন পর সেই ঘটনাটি ঘটে যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, ডাকাত শিশু পাচারের ঘটনাটি। দামিনী তার মায়ের হাত ধরে হাঁটা শিখেছে। তার জন্য তুমি যখন তার আঙুল ধরে 7 পাক দিয়েছিলে তখন সে তার মায়ের কথা ভাবছিল, যার কারণে তার শরীরে কারেন্টের প্রবাহ কমে গিয়েছিল। সুতরাং আদি যদি তার মায়ের মতো দামিনীকে ভালোবাসে এবং রক্ষা করে তবে হয়তো তার অবস্থা আবারও স্বাভাবিক হয়ে যাবে। কথাগুলো শুনে আদি অনেক কষ্ট পায়। সে বলে, আপনি চিন্তা করবেন না, আমি দামিনীকে বুঝে আমাদের বাড়িতে নিয়ে আসবো। এদিকে সপ্তগিরি জানতে পারে এইসব কিছু মোড়ল করেছে। তখন সে মোড়লের কাছে যায়। মোড়ল সপ্তগিরিকে বুদ্ধি দিয়েছিল গর্ভবতী মহিলা ভাড়া করে জমি নিজের নামে করতে, কিন্তু মোড়ল তার সাথে মির্জাফরের কাজ করেছে। সপ্তগিরি তখন মোড়লের সাথে তর্ক শুরু করে। পরে মোড়লের লোকেরা তাকে মারধর করে বেঁধে রাখে। সপ্তগিরির মা আদিকে ফোন করে জানায় সপ্তগিরি বাড়িতে আসেনি। এটা শুনে আদি পরে মোড়লের কাছে যায়, কারণ সে জানে এসব ঝামেলা মোড়ল ছাড়া কেউ করতে পারে না। সেখানে সে সপ্তগিরিকে দেখতে পায়। পরে সে মোড়লের গুন্ডাদের সাথে মারামারি করে। অনেক কষ্টের পর আদি তাদের হারিয়ে দেয়। পরে সে তার ভাইকে বাড়িতে নিয়ে আসে। আদির মা তাকে বলে, তুমি তো তোমার ভাইকে বাড়িতে নিয়ে এলে, কিন্তু তোমার বউকে কবে নিয়ে আসবে? পরে পরিবারের সবাই একজোট হয়ে দামিনীকে আনতে যায়। এদিকে দামিনীর বন্ধু মল্লি বাচ্চা জন্ম দেয়, তবে সেটি মৃত। তখন দামিনী সেখানে যায়। পরে সে শিশুটিকে টাচ করতে চায়, তবে এতে করে সবাই আরো ভয় পেতে থাকে। কিন্তু দামিনী শিশুটির আঙ্গুলি স্পর্শ করতে সে জীবিত হয়ে যায়। এসব দেখে সবাই অনেক খুশি হয়। যে মল্লির মা দামিনীকে দেখতে পারতো না, আজ সে দামিনীর প্রশংসা করে। এটি দেখে গ্রামবাসীরা দামিনীর কাছে অতিথির আচরণের জন্য ক্ষমা চায় এবং সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। এদিকে আদি সেখানে আসে। সে দামিনীর কাছে ক্ষমা চায় এবং তাকে বাড়িতে ফিরে যেতে বলে। সে বলে, তুমি যখন আমার জীবনে ছিলে না তখন আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া কতটা অসহায়। তুমি থাকলে আমার পরিবারের মানুষ খুশিতে থাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা না হয় স্পর্শ ছাড়াই থাকো। তুমি আমাকে ক্ষমা না করলেও আমি তোমাকে জোর করবো না। এটা বলে আদি চলে যেতে থাকে। দামিনী পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তবে এবার আদি কোনো কারেন্টের শক পায় না।
আসলে দামিনী আদির মধ্যে তার মায়ের ভালোবাসার স্পর্শ খুঁজে পেয়েছে। পরে দামিনী তার শ্বশুর বাড়িতে ফিরে আসে। সে সবাইকে স্পর্শ করতে শুরু করে। প্রথমে সবাই ভয় পায়, কিন্তু কেউ কোনো কারেন্টের শক পায় না। এটা দেখে সবাই অনেক খুশি হয়। এভাবেই কেটে যায় 1টি বছর। দামিনীর একটি সন্তান হয়। এখানে আছে গল্পের শেষ টুইস্ট। দামিনীর সন্তানের শরীরে ইলেকট্রিক শকের সুপার পাওয়ার দেখা যায়। তাকে স্পর্শ করলেই দামিনীর মতো সেও কারেন্টের ঝটকা দেয়। আর এভাবে কারেন্টের ঝটকা দিয়ে এই অসাধারণ মুভিটি শেষ হয়। মুভিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। এরকম অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা।